নমস্কার বন্ধু, শিক্ষাসাথী জিএম স্যার এবং www.gmsir.online আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমরা এসএলএসটি জিওগ্রাফির ওপর যে মক টেস্ট সিরিজ আলোচনা করছি, আজকে তার 9 নম্বর মক টেস্ট আলোচনা করব। পূর্বের যে আলোচনাগুলি রয়েছিল একই রকম ভাবে আমরা জিওটেকটনিক থেকে 9টি, জিওমরফোলজি থেকে 9টি, এইভাবে কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট থেকে 9টি করে প্রশ্ন নিয়ে এই সেটটি তৈরি করেছি। প্রত্যেকটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনে প্রশ্নগুলি কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। চলে আসি প্রথম প্রশ্নের সেটের জিওটেকটনিকের 1 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, প্রকৃতিগতভাবে নিম্নের কোনটি পৃথক? এ কনরাড বিযুক্তি, বি মোহ বিযুক্তি, সি রেফেক্তি বিযুক্তি এবং ডি লেহমেল বিযুক্তি। সঠিক উত্তরটি হবে মোহ বিযুক্তি। মোহ বিযুক্তি হলো দুটি প্রধান ভূতাত্ত্বিক স্তরের মধ্যবর্তী বিযুক্তি এবং কনরাড বিযুক্তি, রেফেক্তি বিযুক্তি এবং লেহমেল বিযুক্তি এগুলি দুটি করে উপস্তরের বিযুক্তি। পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। পৃথিবী ছাড়া আর কোথায় বৈপরীত্য ভূমিরূপ দেখা গেছে? এ মঙ্গল গ্রহে, বি শুক্র গ্রহে, সি পৃথিবীর চাঁদে এবং ডি শুধুমাত্র পৃথিবীতে। সঠিক উত্তরটি হবে পৃথিবী ছাড়া মঙ্গল গ্রহে কিন্তু বৈপরীত্য ভূমিরূপ দেখা গেছে। চলে আসি 3 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, ক্লিপে গঠিত হয় ন্যাপে গঠনের প্রারম্ভিক কালে, ন্যাপে গঠনের মধ্যবর্তী পর্যায়ে, ন্যাপে ক্ষয়ের শেষ পর্যায়ে এবং ন্যাপে ক্ষয়ের প্রথম পর্যায়ে। সঠিক উত্তরটি হবে ক্লিপে গঠিত হয় ন্যাপে ক্ষয়ের শেষ পর্যায়ে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নে চলে আসি। নিম্নের কোন খনিজ গ্রুপটি টেকটোসিলিকেট খনিজের অন্তর্ভুক্ত নয়? এ কোয়ার্টজ গ্রুপ, বি মাইকা গ্রুপ, সি ফেলসপার গ্রুপ এবং ডি ফেলসপ্যাথয়েড গ্রুপ। সঠিক উত্তরটি হবে অর্থাৎ যেটি টেকটোসিলিকেট খনিজের অন্তর্ভুক্ত নয় সেটি হলো মাইকা গ্রুপ। অবশিষ্ট যে তিনটি রয়েছে কোয়ার্টজ গ্রুপ, ফেলসপার গ্রুপ এবং ফেলসপ্যাথয়েড গ্রুপ এগুলি কিন্তু টেকটোসিলিকেট খনিজের অন্তর্ভুক্ত। 5 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। অসংঘাত পাললিক শিলা নন ক্লাস্টিক রক এর উদাহরণ নয় বিটুমিনাস, বেলে পাথর, ফসফেট পাথর, ক্যালসাইট। সঠিক উত্তরটি হবে ফসফেট পাথর, অর্থাৎ ফসফেট পাথর অসংঘাত পাললিক শিলার উদাহরণ নয়। বিটুমিনাস, বেলে পাথর এবং ক্যালসাইট এগুলি কিন্তু অসংঘাত পাললিক শিলার এক একটি উদাহরণ। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা 6 নম্বর প্রশ্ন। ক্রাটোজেনের বৈশিষ্ট্যগুলির মধ্যে নিচের কোনটি সঠিক তা বিকল্পগুলি থেকে নির্বাচন করুন। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 1 সুয়েজ হিন্টারল্যান্ড এর পরিবর্তে ব্যাকল্যান্ড শব্দটি ব্যবহার করেন। 2 এমিল আর্গান মহিখাতের দুই পাশের কঠিন সঞ্চারিত ভূখণ্ডকে হিন্টারল্যান্ড বলেছেন। 3 মহিখাতের দুই পার্শ্বের কঠিন ভূখণ্ডগুলিকে কভার ক্রাটোজেন বলেছেন এবং 4 ই হুগের মতে মেসোজোইক যুগে পৃথিবীতে 5টি ক্রাটোজেনের অস্তিত্ব ছিল। বিকল্প রয়েছে এ শুধুমাত্র 1 ও 2 সঠিক, বি শুধুমাত্র 1 সঠিক, সি 1, 2, 3, 4 সবগুলি সঠিক এবং ডি শুধুমাত্র 2 এবং 4 সঠিক। সঠিক উত্তরটি হবে সি 1, 2, 3 এবং 4 সবগুলি কিন্তু সঠিক। অর্থাৎ ক্রাটোজেন সম্পর্কিত যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলির মধ্যে 1 সুয়েজ হিন্টারল্যান্ড এর পরিবর্তে ব্যাকল্যান্ড শব্দটি ব্যবহার করেছেন, এটি সঠিক। 2 এমিল আর্গান মহিখাতের দুই পাশের কঠিন সঞ্চারিত ভূখণ্ডকে হিন্টারল্যান্ড বলেছেন। 3 মহিখাতের দুই পার্শ্বের কঠিন ভূখণ্ডগুলিকে কভার ক্রাটোজেন বলেছেন এবং 4 ই হুগের মতে মেসোজোইক যুগে পৃথিবীতে 5টি ক্রাটোজেনের অস্তিত্ব ছিল। সমস্ত বৈশিষ্ট্যগুলি কিন্তু সঠিক। 7 নম্বর প্রশ্ন। ইংল্যান্ডের ট্রানজাকশন অফ রয়্যাল সোসাইটি পত্রিকায় জর্জ এইরি ও আর্কডিকান প্রাট এর সমষ্টি তত্ত্ব প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদক ছিলেন জর্জ এইরি, আর্কডিকান প্রাট, জন জলি এবং ডেলি। সঠিক উত্তরটি হবে জর্জ এইরি। ইংল্যান্ডের যে ট্রানজাকশন অফ রয়্যাল সোসাইটি থেকে জর্জ এইরি এবং আর্কডিকান প্রাট এর সমষ্টি তত্ত্ব প্রকাশিত হয়েছিল বা সেটির সম্পাদক ছিলেন জর্জ এইরি। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। রিক্টার স্কেলের ভূমিকম্পের মাত্রা 1 ইউনিট বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পায় 1 গুণ, 1 এর 10 গুণ, 10 গুণ, 10 এর 1 গুণ।
সঠিক উত্তর হবে 10 গুণ। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 1 ইউনিট বৃদ্ধি পেলে ভূমিকম্পের তীব্রতা কিন্তু বৃদ্ধি পায় 10 গুণ। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, এটি জিওটেকটনিক থেকে শেষ প্রশ্ন। এরপর যে প্রশ্নগুলি হবে সেগুলি কিন্তু 9টি প্রশ্ন থাকবে পরপর জিওমরফোলজি থেকে। 9 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্বের উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরিটি হলো 1 আকাঙ্কাগুয়া, 2 নারকন্ডাম, সি ক্যাটোপ্যাক্সি এবং ডি ওজোস এল সালাডো। বিশ্বের উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরিটি হলো ক্যাটোপ্যাক্সি। সঠিক উত্তর হবে ক্যাটোপ্যাক্সি। পরবর্তী প্রশ্ন জিওমরফোলজির প্রথম প্রশ্ন চলে আসে আমরা 10 নম্বর প্রশ্ন সমগ্র সেটের। আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্পর্ক সম্পর্কিত সঠিক বিবৃতিটি চিহ্নিত করুন। এ ক্ষয়ীভবনের ফলে শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়লে ওই উন্মুক্ত শিলায় আর নতুন করে আবহবিকার শুরু হয় না। বি ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া যতই আবহবিকার হোক না কেন অনেক ক্ষেত্রে আবহবিকার ছাড়াই ক্ষয়ীভবন হয়। সি এ ও বি উভয় বিবৃতি সঠিক এবং ডি এ ও বি উভয় বিবৃতি ভুল। আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্পর্ক সম্পর্কিত সঠিক যে বিবৃতি সেটি হলো ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া যতই আবহবিকার হোক না কেন অনেক ক্ষেত্রে আবহবিকার ছাড়াই কিন্তু ক্ষয়ীভবন সম্পন্ন হয়। চলে আসি পরের প্রশ্নে 11 নম্বর প্রশ্নে, নিম্নের স্তম্ভ মিলিয়ে বিকল্প থেকে সঠিক ক্রমটি চিহ্নিত করুন। স্তম্ভ এ এবং স্তম্ভ বি এই দুটিতে তথ্য রয়েছে, সেই তথ্যগুলোকে মিলিয়ে সঠিক যে ক্রম সেটি কিন্তু চিহ্নিত করতে হবে। স্তম্ভ এ 1 নম্বর রয়েছে মৃত্তিকা বিসর্পণ। স্তম্ভ বি এ তে রয়েছে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি ঢালযুক্ত অঞ্চলে অধিক সংঘটিত হয়। স্তম্ভ এর 2 তে রয়েছে টেরাস বিসর্পণ। স্তম্ভ বি এর 2 তে রয়েছে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি ঢালযুক্ত অঞ্চলে অধিক সংঘটিত হয়। স্তম্ভ এ 3 নম্বর শিলা বিসর্পণ। স্তম্ভ বি 9 ডিগ্রি থেকে 18 ডিগ্রি ঢালযুক্ত অঞ্চলে অধিক সংঘটিত হয় এবং স্তম্ভ এ অবস্কর প্রবাহ। স্তম্ভ বি এর ডি তে রয়েছে 30 থেকে 40 ডিগ্রি ঢালযুক্ত অঞ্চলে অধিক সংঘটিত হয়। বিকল্পগুলি রয়েছে এ 1 এর এ, 2 এর বি, 3 এর সি, 4 এর ডি। বি তে রয়েছে 1 এর বি, 2 এর বি, 3 এর এ, 4 এর সি। 3 নম্বর বা সি তে রয়েছে 1 এর বি, 2 এর ডি, 3 এর সি, 4 এর এ। ডি তে রয়েছে 1 এর সি, 2 এর এ, 3 এর বি, 4 এর ডি। সঠিক যে ক্রম সেটি হলো বিকল্প এ। 1 এর এ অর্থাৎ মৃত্তিকা বিসর্পণ 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি ঢালযুক্ত অঞ্চলে অধিক সংঘটিত হয়। 2 এর বি টেলাস বিসর্পণ 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি ঢালযুক্ত অঞ্চলে অধিক সংঘটিত হয়। 3 এর সি শিলা বিসর্পণ 9 ডিগ্রি থেকে 18 ডিগ্রি ঢালযুক্ত অঞ্চলে অধিক সংঘটিত হয় এবং 4 এর ডি অবস্কর প্রবাহ 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি ঢালযুক্ত অঞ্চলে অধিক সংঘটিত হয়। চলে আসুন পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, নিম্নের ভুল জোড়টি নির্বাচন করুন। বিকল্প রয়েছে উত্তর পশ্চিম ইংল্যান্ডের ক্যাম্বিয়া প্রদেশের আর্টন নট একটি ট্রিট কারেন্ট। বি চীনের ইউনা প্রদেশের স্টোন ফরেস্ট অঞ্চল একটি রিনেন কারেন্ট। সি সুইজারল্যান্ডের আল্পস পর্বত রিনেন কারেন্টের উদাহরণ। ডি সমস্ত জোড় সঠিক। সঠিক যে উত্তর সেটি হবে অর্থাৎ ভুল যে জোড় সেটি হবে এ উত্তর পশ্চিম ইংল্যান্ডের ক্যাম্বিয়া প্রদেশের আর্টন নট একটি ট্রিট কারেন্ট। এটি কিন্তু একটি ভুল জোড়। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। কারেন্টের বিভাগের নিম্নের ভুল নামটি চিহ্নিত করুন। কারেন্টের বিভাগের একটি ভুল নাম রয়েছে সেটি কিন্তু চিহ্নিত করতে হবে। এ রিলেন কারেন্ট, বি রিনেন কারেন্ট, সি শার্প কারেন্ট, ডি ট্রিট কারেন্ট। যে নামটি ভুল সেটি হলো শার্প কারেন্ট। অন্যান্য যে সমস্ত বিভাগগুলির নাম রয়েছে সেগুলি কিন্তু সঠিক, অর্থাৎ রিলেন কারেন্ট, রিনেন কারেন্ট এবং ট্রিট কারেন্ট এগুলি কারেন্টের বিভাগ। শার্প কারেন্ট কিন্তু কারেন্টের কোনো বিভাগ নয়। চলে আসি পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, মৌলিন হলো এক প্রকার জলপ্রপাত, এক প্রকার মন্থকূপ, এক প্রকার বদ্বীপ, এক প্রকার শৈলশিরা। সঠিক উত্তরটি হবে মৌলিন হলো এক প্রকার জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি বরফ গঠন অঞ্চলগুলিকে উদ্ভব নামে নামকরণ করেন। উদ্ভব অর্থাৎ জেনেটিক, উৎপত্তি নামে জেনেটিক নামে নামকরণ করেন। এ এ কোট, বি সি বেনসন, সি এফ মুলার এবং ডি পি এ সুমস্কিয়া।
সঠিক উত্তরটি হবে ডি। পিএ সোমস্কি বরফ গঠন অঞ্চলগুলিকে উদ্ভব বা জেনেটিক নামে নামকরণ করেন। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। উৎসঞ্জন গর্ত বা মরুখাত স্থানীয়ভাবে মঙ্গোলিয়ায় কি নামে অভিহিত করা হয়? বাফেলো হোল, মাহিস জেলা, ব্লো আউট, প্যাংকিং হলো। সঠিক উত্তরটি হবে উৎসঞ্জন গর্ত বা মরুগর্ত স্থানীয়ভাবে মঙ্গোলিয়ায় প্যাংকিং হলো নামে পরিচিত। 17 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। মেরিন ইরোশন সম্পর্কে ধারণা সূত্রপাত হয় নিম্নের কোন ব্যক্তির কার্যাবলীর প্রভাবে? উইলিয়াম ডেভিসের, জন প্লেফেয়ারের, চার্লস লেইলের, ওয়েসলি পাওয়েলের। সঠিক উত্তরটি হবে চার্লস লেইলের। মেরিন ইরোশন সম্পর্কে ধারণা সূত্রপাত হয় চার্লস লেইলের কার্যাবলীর মাধ্যমে। 18 নম্বর প্রশ্ন, এটি জিওমরফোলজির শেষ প্রশ্ন। এরপর যে সমস্ত প্রশ্নগুলি থাকবে পরবর্তী 9টি প্রশ্ন হবে ক্লাইমেটোলজি থেকে। 18 নম্বর প্রশ্নে রয়েছে, ওলাফ স্লেমেকারের উপবিভাগগুলিকে কোন দুর্যোগ বিশেষজ্ঞ বিভিন্ন ভাগে বিভক্ত করেন? এ পল এ গ্যারেস, নেপোলিয়ন সিল্কম্যান, ইরাসিমা অ্যালান্তারা আয়ালা এবং সুভাষ আর মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি হবে সি, ইরাসিমা অ্যালান্তারা আয়ালা। ওলাফ স্লেমেকারের উপবিভাগগুলিকে কোন দুর্যোগ বিশেষজ্ঞ বিভিন্ন ভাগে বিভক্ত করেন? এর সঠিক উত্তর হবে ইরাসিমা অ্যালান্তারা আয়ালা। চলে আসি পরবর্তী প্রশ্নে। ক্লাইমেটোলজি থেকে প্রথম প্রশ্ন এবং সমগ্র সেটের 19 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া প্রণালী গঠিত হয়? এ মেসোস্ফিয়ারে, বি স্ট্র্যাটোস্ফিয়ারে, সি থার্মোস্ফিয়ারে, ডি ট্রপোস্ফিয়ারে। সঠিক উত্তরটি হবে ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার নামক স্তরে আবহাওয়া প্রণালী গঠিত হয়। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন। ঘূর্ণবাতের সর্পিল আবর্তন সৃষ্টির জন্য ন্যূনতম কত পরিমাণ কোরিওলিস বল থাকা প্রয়োজন? এ 10⁻² পার সেকেন্ড, 10⁻⁵ পার সেকেন্ড, 10⁻10 পার সেকেন্ড এবং 10⁻15 পার সেকেন্ড। সঠিক উত্তরটি হবে 10⁻5 পার সেকেন্ড। ঘূর্ণবাতের স্বল্পীর আবর্তন সৃষ্টির জন্য ন্যূনতম 10⁻5 পার সেকেন্ড পরিমাণ কোরিওলিস বল থাকা প্রয়োজন। পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্ন। গ্রিন হাউস প্রভাবে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে সমুদ্র জলের উচ্চতা হ্রাস পাবে, একই থাকবে, বৃদ্ধি পাবে, কি হবে বলা সম্ভব নয়। সঠিক উত্তর হবে বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্রিন হাউস প্রভাবে পৃথিবীর গড় উষ্ণতা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে সমুদ্র জলের উচ্চতা কিন্তু বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন। মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত রেডন কেন্দ্রীভ্রমণ তত্ত্ব অবতারণা করা হয়? এ 1926 সালে, বি 1958 সালে, সি 1960 সালে, ডি 1973 সালে। সঠিক উত্তরটি হবে 1960 সালে। মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত রেডন কেন্দ্রীভ্রমণ তত্ত্ব অবতারণা করা হয় 1960 সালে। চলে আসি পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে রয়েছে, পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় রয়েছে? এ 7টি, বি 5টি, সি 3টি এবং ডি 2টি। সঠিক উত্তর হবে এ 7টি। পৃথিবীতে বায়ুচাপ বলয় রয়েছে মোট 7টি। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। নিম্নের কোনটি পৃথক? আয়ন বায়ু, পূর্বালী বায়ু, বাণিজ্য বায়ু, পশ্চিম বায়ু। সঠিক উত্তর হবে বা যেটি পৃথক এখানে সেটি হলো পশ্চিম বায়ু। 25 নম্বর প্রশ্ন। সিরোকিউমুলাস বা অলক স্তূপ মেঘের গড় গভীরতা হয় 100 মিটার পর্যন্ত, 200 মিটার পর্যন্ত, 500 মিটার পর্যন্ত, 1000 মিটার পর্যন্ত। সঠিক উত্তর হবে 500 মিটার পর্যন্ত। সিরোকিউমুলাস বা অলক স্তূপ মেঘের গড় গভীরতা হয় 500 মিটার পর্যন্ত। 26 নম্বর প্রশ্নে রয়েছে, সম্পৃক্ত বায়ুর উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পেলে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতার কিরকম পরিবর্তন হয়? এ হ্রাস পায়, বি একই থাকে, সি বৃদ্ধি পায় এবং ডি বিষয়টি অসংজ্ঞাত। সঠিক উত্তরটি হবে বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন। এটি ক্লাইমেটোলজি থেকে শেষ প্রশ্ন। প্রশ্ন রয়েছে, কোপেনের ক্রান্তীয় বৃষ্টি জলবায়ু অঞ্চল নিম্নের কোন ধরনের উদ্ভিদের সাথে সম্পর্কিত? এ মেগাথামস জাতীয় উদ্ভিদ, বি জেরোফাইট গোত্রের উদ্ভিদ, সি মাইক্রোথামস জাতীয় উদ্ভিদ এবং ডি মেসোথামস জাতীয় উদ্ভিদ। সঠিক উত্তরটি হবে মেগাথামস জাতীয় উদ্ভিদ।
কোপেনের ক্রান্তীয় বৃষ্টি জলবায়ু অঞ্চল মেগাথামস জাতীয় উদ্ভিদের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে মাটির মোট উপাদানের কত শতাংশ তরল উপাদান? বিকল্প রয়েছে 20%, 25%, 50%, 80%। সঠিক উত্তরটি হবে 25%। মাটির মোট উপাদানের 25% হলো তরল উপাদান। চলে আসি পরবর্তী প্রশ্ন 29 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে এফ স্তর হলো এ বনাঞ্চলে গঠিত O1 উপস্তরকে, বি বনাঞ্চলে গঠিত O2 উপস্তরকে, সি A2 উপস্তরটিকে এবং ডি উপরের কোনোটিকেই নয়। এফ স্তর বলা হয় বনাঞ্চলে গঠিত O1 উপস্তরকে। পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে মাটিতে স্থিত প্রতি একক আয়তনের কঠিন পদার্থ বায়ু ও জলের মোট ওজনের হারকে বলা হয়। এ মাটির ঘনত্ব, বি মাটির পদার্থ কণার ঘনত্ব, সি মাটির উপাদানের ঘনত্ব এবং ডি মাটির আয়তনিক ঘনত্ব। সঠিক উত্তর হবে মাটির আয়তনিক ঘনত্ব। মাটিতে স্থিত প্রতি একক আয়তনের কঠিন পদার্থ বায়ু ও জলের মোট ওজনের হারকে বলা হয় মাটির আয়তনিক ঘনত্ব। 31 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। এখানে প্রশ্ন রয়েছে অরণ্য ও তৃণভূমির সংযোগ অঞ্চলের মাটির একটি বিভাগ হলো। অরণ্য এবং তৃণভূমি এখানে সংযুক্ত অবস্থায় রয়েছে, সেই অঞ্চলের মাটির একটি বিভাগ হলো চেস্টনাট মাটি, পর্জল মাটি, চারনজম মাটি, ল্যাটেরাইট মাটি। সঠিক উত্তর হবে চারনজম মাটি। অরণ্য ও তৃণভূমি সংযোগস্থলের অঞ্চলের যে মাটি সেটি হলো চারনজম প্রকৃতি বা চারনজম মাটি। 32 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। এখানে প্রশ্ন রয়েছে পিট বগ ইত্যাদি আন্ত আঞ্চলিক মাটিগুলি নিম্নের কোন বর্গের অন্তর্গত? পিট মাটি এবং বগ মাটি এগুলি আন্ত আঞ্চলিক মাটির অন্তর্গত। এই মাটিগুলি আবার কোন বর্গের অন্তর্ভুক্ত? এ হিস্টোসোল বর্গের, বি এন্টিসোল বর্গের, সি লিথোসোল বর্গের এবং ডি ইনসেপ্টিসোল বর্গের। সঠিক উত্তর হবে হিস্টোসোল বর্গের। পিট এবং বগ মাটি অন্ত আঞ্চলিক মৃত্তিকার হিস্টোসোল বর্গের অন্তর্গত দুটি মাটি। পরবর্তী প্রশ্ন 33 নম্বর প্রশ্ন। আলকিসল বর্গের মৃত্তিকার বিশেষ বৈশিষ্ট্যটি হল এ হার্ড প্যান এর উপস্থিতি, বি শার্প প্যান এর উপস্থিতি, সি ফ্রেগি প্যান এর উপস্থিতি এবং ডি হ্যাড প্যান এর উপস্থিতি। সঠিক উত্তরটি হবে ফ্রেগি প্যান এর উপস্থিতি। আলকিসল বর্গে ফ্রেগি প্যান এর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্ন রয়েছে নিম্নের কোন সংস্থা প্রথম বিশ্বব্যাপী মৃত্তিকা অবনমনের মানচিত্র প্রস্তুত করে? বিকল্প রয়েছে গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ হিউম্যান সয়েল ডিগ্রেডেশন GLASOD 1972 সালে, গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ হিউম্যান সয়েল ডিগ্রেডেশন 1992 সালে, সি ইন্ডিউসড সয়েল ডিগ্রেডেশন ইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া 1997 সালে এবং ইন্ডিউসড সয়েল ডিগ্রেডেশন ইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া 1972 সালে। সঠিক উত্তরটি হবে গ্লোবাল অ্যাসেসমেন্ট অফ হিউম্যান সয়েল ডিগ্রেডেশন 1992 সালে বিশ্বব্যাপী মৃত্তিকা অবনমন মানচিত্র প্রস্তুত করেন। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। প্রশ্ন রয়েছে 35 নম্বর প্রশ্ন। থ্যালোফাইটা শব্দটি গ্রিক শব্দ থ্যালাকুস থেকে এসেছে, যার অর্থ হলো মূল কাণ্ড ও পাতাবিহীন, মূল ও কাণ্ডবিহীন, মূল কাণ্ড ও পাতাযুক্ত এবং মূল ও কাণ্ডযুক্ত। সঠিক উত্তরটি হবে এ মূল কাণ্ড ও পাতাবিহীন। থ্যালোফাইটা শব্দটি যে গ্রিক শব্দ থেকে এসেছে সেটি হলো থ্যালাকুস। এই থ্যালাকুস শব্দের অর্থ হলো মূল কাণ্ড ও পাতাবিহীন। পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্ন। এটি বায়োজিওগ্রাফির শেষ প্রশ্ন। এর পরবর্তী যে 9টি প্রশ্ন সেটি থাকবে কিন্তু এনভায়রনমেন্ট জিওগ্রাফি থেকে। প্রশ্ন রয়েছে আধুনিক বন সংরক্ষণের সূচনা হয় নিম্নের কোথায়? এ ভারতে, বি ইংল্যান্ডে, সি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ডি আফ্রিকায়। সঠিক উত্তর হবে ভারতে। আধুনিক বন সংরক্ষণের সূচনা হয় ভারতে। চলে আসি পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন এবং এনভায়রনমেন্ট জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন। হেটেরোট্রফ শব্দটি ব্যবহার হয় এ খাদ্য গ্রহণের ভিত্তিতে অণুজীবের প্রকারভেদ দেখানোর জন্য, বি পুষ্টির ভিত্তিতে অণুজীবের প্রকারভেদ দেখানোর জন্য, পুষ্টির ভিত্তিতে জীবের প্রকারভেদ দেখানোর জন্য এবং খাদ্য গ্রহণের ভিত্তিতে জীবের প্রকারভেদ দেখানোর জন্য। সঠিক উত্তরটি হবে পুষ্টির ভিত্তিতে জীবের প্রকারভেদ দেখানোর জন্য। অর্থাৎ পুষ্টির ভিত্তিতে জীবের প্রকারভেদ দেখানোর জন্য হেটেরোট্রফ শব্দটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন 38 নম্বর প্রশ্ন।
ওমনিভোরস বলতে কাদের বোঝায়? এ মাংসাশীদের, বি তৃণভোজীদের, সি মলভুক্তদের, ডি সর্বভুকদের। সঠিক উত্তর হবে সর্বভুকদের। অমনিভোরস বলতে বোঝায় সর্বভুকদের, যারা সবকিছুই কিন্তু খায়। পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জীবভূমিতে বার্ষিক আর্দ্রতার পরিমাণ থাকে গড়ে 25% থেকে 65%, 30% থেকে 45%, 45% থেকে 55%, 77% থেকে 88%। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ভূমিতে বার্ষিক আর্দ্রতার পরিমাণ থাকে গড়ে 77% থেকে 88%। বিকল্প ডি সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন 40 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, জৈব ভূ রাসায়নিক চক্রের প্রধান ভিত্তি হলো বাস্তুতন্ত্র, খাদ্য পিরামিড, খাদ্য শৃঙ্খল, সবগুলি। সঠিক উত্তরটি হবে খাদ্য শৃঙ্খল। জৈব ভূ রাসায়নিক চক্রের প্রধান ভিত্তিটি হলো খাদ্য শৃঙ্খল। চলে আসি পরবর্তী প্রশ্ন 41 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, প্রাকৃতিক পরিবেশের প্রতিটি উপাদান আন্তঃসম্পর্কযুক্ত, ফলে ধীর পরিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রাকৃতিক পরিবেশের প্রবণতা হলো ভারসাম্য অবস্থায় উপনীত হওয়া। জৈব উপাদান তাদের কার্যক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়, এবং ডি একটি উপাদানের পরিবর্তন অপর উপাদানের পরিবর্তন সাধন করে। সঠিক উত্তরটি হবে একটি উপাদানের পরিবর্তন অপর উপাদানের পরিবর্তন সাধন করে। প্রাকৃতিক পরিবেশের প্রতিটি উপাদান আন্তঃসম্পর্কযুক্ত, এর ফলে একটি উপাদানের পরিবর্তন অপর উপাদানের পরিবর্তন সাধন করে। পরবর্তী প্রশ্ন 42 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের জীবনযাত্রার ধরন ও প্রণালী গড়ে ওঠে। মানুষ পরিবেশের নির্ভরতা সম্পর্কিত এরূপ দৃষ্টিভঙ্গিকে বলা হয় জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, ইউক্রেটিক দৃষ্টিভঙ্গি এবং নিওক্রেটিক দৃষ্টিভঙ্গি। সঠিক উত্তরটি হবে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি। এই সমস্ত দৃষ্টিভঙ্গিগুলি সম্পর্কে আমরা পরপর আলোচনা করে চলেছি। এখানে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গির যে মূল বক্তব্য সেটি তুলে ধরা হয়েছে। প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের জীবনযাত্রার ধরন ও প্রণালী গড়ে ওঠে। এটি জিওক্রেটিক দৃষ্টিভঙ্গির একটি মূল বক্তব্য। চলে আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন রয়েছে 43 নম্বর প্রশ্ন। ভারত সরকারের প্রথম ইকো লেবেলিং হলো ইকো মার্ক, হলমার্ক, ISI মার্ক, FPO মার্ক। সঠিক উত্তরটি হবে ইকো মার্ক। ভারত সরকারের প্রথম ইকো লেবেলিংটি হলো ইকো মার্ক। চলে আসি পরবর্তী প্রশ্ন 44 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, পরিবেশগত পর্যবেক্ষণ এর ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয় তার অন্তর্ভুক্ত নয়। পরিবেশগত পর্যবেক্ষণ এর ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয় নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয়। বিকল্প রয়েছে এ পরিশ্রাবণ, বি ইম্পিঞ্জার্স, সি শোধন এবং ডি গ্রাম নমুনা। সঠিক উত্তরটি হবে শোধন। পরিবেশগত পর্যবেক্ষণের ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয় শোধন কিন্তু তার অন্তর্ভুক্ত নয়। পরবর্তী প্রশ্ন 45 নম্বর প্রশ্ন। এটি এনভায়রনমেন্ট জিওগ্রাফি থেকে শেষ প্রশ্ন। প্রশ্ন রয়েছে, অঙ্গল ওয়ালথা শব্দটি পরবর্তী সময়ে যে শব্দ জনপ্রিয় হয় তা হলো সেভ দ্য হিমালয়, চিপকো, গ্রিড গেম, পলিটিক্যাল পপুলিজম এবং মুক্তি সংঘর্ষ। সঠিক উত্তরটি হবে চিপকো। অঙ্গল ওয়ালথা শব্দটি পরবর্তী সময়ে চিপকো শব্দ হিসেবে পরিচিতি লাভ করে। এটি চিপকো আন্দোলনের মূল একটি শব্দ। পরবর্তী প্রশ্ন 46 নম্বর প্রশ্ন। এখান থেকে আরম্ভ হচ্ছে সম্পদ ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফির প্রশ্ন। প্রশ্ন রয়েছে, ফ্লাই অ্যাশ থেকে ইট নির্মাণ এটি একটি স্থানীয় সম্পদ, পরিবেশ বান্ধব সম্পদ, আন্তর্জাতিক সম্পদ, পুনর্নবীকরণ সম্পদ। সঠিক উত্তরটি হবে এটি হলো একটি পুনর্নবীকরণ সম্পদ, অর্থাৎ ফ্লাই অ্যাশ থেকে ইট নির্মাণ পুনর্নবীকরণ সম্পদের একটি উদাহরণ। 47 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 47 নম্বর প্রশ্নে রয়েছে, ওয়েনকৃত সম্পদ বিভাজনের প্রধান গোত্র দুটি হলো এ স্থিতিশীল বা অক্ষয় সম্পদ ও ক্ষয়িষ্ণু সম্পদ, সর্বত্র বিদ্যমান সম্পদ ও সাধারণ ব্যক্ত সম্পদ, সাধারণ ব্যক্ত সম্পদ ও স্থিতিশীল বা অক্ষয় সম্পদ, এবং ডি রয়েছে অপুনর্ভব সম্পদ ও পুনর্ভব সম্পদ। সঠিক উত্তরটি হবে স্থিতিশীল বা অক্ষয় সম্পদ ও ক্ষয়িষ্ণু সম্পদ। ওয়েনকৃত সম্পদ যে বিভাজন সেই বিভাজনের প্রধান গোত্র দুটি হলো স্থিতিশীল বা অক্ষয় সম্পদ ও ক্ষয়িষ্ণু সম্পদ। চলে আসি পরবর্তী প্রশ্ন 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে রয়েছে, লেভিয়াথান নামক গ্রন্থের রচয়িতা কে? লেভিয়াথান নামক গ্রন্থের রচয়িতা এ চাণক্য, বি স্মিথ, সি বানভট্ট, ডি হবস। সঠিক উত্তর হবে লেভিয়াথান নামক গ্রন্থের রচয়িতা হলেন হবস। পরবর্তী প্রশ্ন 49 নম্বর প্রশ্ন। চলে আসি আমরা 49 নম্বরে বলা হয়েছে,
নির্দেশিত অর্থনীতির প্রবক্তা হলেন? এ স্ট্যালিন, বি কার্ল মার্কস, সি নেওরাতনের এবং ডি ভিভ রিচার্ডস। সঠিক উত্তরটি হবে নেওরাতনের। নির্দেশিত অর্থনীতির প্রবক্তা হলেন নেওরাতনের। পরবর্তী প্রশ্ন 50 নম্বর প্রশ্ন রয়েছে, যাযাবরী পশুপালন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলির মধ্যে নিম্নের কোনটি সঠিক নয়? এ এই ব্যবস্থায় আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হয়। এই ব্যবস্থায় মানুষ জমি অনুপাত প্রতিকূল চরিত্রের। সি রাজনৈতিক সীমা নির্ধারক ও নতুন বসতি পরিকল্পনা প্রণয়নের জন্য এই ব্যবস্থায় জমির পরিমাণ ক্রমশ হ্রাসমান। এবং ডি এই ব্যবস্থায় জীবিকা সত্তা ভিত্তিক। সঠিক উত্তরটি হবে, অর্থাৎ এখানে যাযাবরী পশুপালন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেটি সঠিক নয় সেটি হবে এ এই ব্যবস্থায় আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হয়। এখানে কিন্তু আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হয় না, গতানুগতিক যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু অনুসৃত হয়। চলে আসি 51 নম্বর প্রশ্নে। 51 নম্বর প্রশ্নে রয়েছে, মাখন ও ঘি উৎপাদনে বিশ্বের প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ভারত, সুইজারল্যান্ড। সঠিক উত্তরটি হবে অপশন সি ভারত। মাখন ও ঘি উৎপাদনে বিশ্বের বর্তমানে প্রথম স্থানে রয়েছে ভারত। 52 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্ন রয়েছে, কেইজিন হলো স্থানান্তর কৃষির একটি নাম। এই নামটি নিম্নের কোন দেশে ব্যবহার করা হয়? ফিলিপাইন্সে, থাইল্যান্ডে, কঙ্গোতে, মায়ানমারে। সঠিক উত্তরটি হবে ফিলিপাইন্সে। স্থানান্তর কৃষি ফিলিপাইন্সে স্থানীয় ভাবে কেইজিন নামে পরিচিত। থাইল্যান্ডে তামরায়, কঙ্গোতে মাসলে এবং মায়ানমারে এটি টাঙ্গিয়া নামে পরিচিত। চলে আসি পরবর্তী প্রশ্ন 53 নম্বর প্রশ্ন রয়েছে, যে সমস্ত মাছ বছরের অধিকাংশ সময় সমুদ্রে বিচরণ করলেও প্রজননকালে নদীর মিষ্টি জলভাগে অবস্থান করে তাদের বলা হয়? ডেমার্সাল মাছ, পিলেজিক মাছ, ক্যাটাড্রমাস মাছ, অ্যানাড্রোমাস মাছ। সঠিক উত্তরটি হবে অ্যানাড্রোমাস মাছ। যে সমস্ত মাছ বছরের অধিকাংশ সময় সমুদ্রে বিচরণ করলেও প্রজননকালে নদীর মিষ্টি জলভাগে অবস্থান করে তাদের বলা হয় অ্যানাড্রোমাস মাছ। 54 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে আধুনিক ধারার প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে নিম্নের কোন স্থানে? কুলটিতে, পোর্ট নোভোতে, জামশেদপুরে, হাজিরাতে। সঠিক উত্তর হবে পোর্ট নোভোতে। ভারতের আধুনিক ধারার প্রথম লৌহ ইস্পাত শিল্পটি গড়ে ওঠে পোর্ট নোভোতে। পরবর্তী প্রশ্ন 55 নম্বর প্রশ্ন। এখানে হিউম্যান জিওগ্রাফির প্রশ্ন আরম্ভ হচ্ছে এবং পরবর্তী যে 9টি প্রশ্ন সেই 9টি প্রশ্ন থাকবে হিউম্যান জিওগ্রাফি থেকে। চলে আসি হিউম্যান জিওগ্রাফির প্রথম প্রশ্ন এবং সমগ্র সেটের 55 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ব জনসংখ্যা 800 কোটিতে পৌঁছে গেছে। এ 2020 সালের 15ই নভেম্বর, 2021 সালের 15ই নভেম্বর, সি 2022 সালের 15ই নভেম্বর এবং 2023 সালের 15ই নভেম্বর। সঠিক উত্তরটি হবে 2022 সালের 15ই নভেম্বর। ইউনাইটেড নেশনের তথ্য অনুযায়ী বিশ্ব জনসংখ্যা 2022 সালের 15ই নভেম্বর 800 কোটিতে পৌঁছে গেছে। পরবর্তী প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, ভারতের মানব সম্পদ বিকাশে মিনিস্ট্রি অফ HRD হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কখন কার্য আরম্ভ করে? বিকল্প রয়েছে এ 1960 সালে, বি 1973 সালে, সি 1985 সালে এবং ডি 1993 সালে। সঠিক উত্তরটি হবে 1985 সালে। ভারতের মানব সম্পদ বিকাশে মিনিস্ট্রি অফ HRD এটি কার্য আরম্ভ করে 1985 সালে। 57 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। প্রশ্ন রয়েছে, WHO এবং FAO হু এবং ফাও এর মতে খাদ্য নিরাপত্তার প্রধান কয়টি স্তম্ভ রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তরটি হবে 4টি। WHO হু এবং FAO ফাও এর মতে খাদ্য নিরাপত্তার স্তম্ভ রয়েছে 4টি। পরবর্তী প্রশ্ন 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রজনন চক্রের 5টি ধাপের মধ্যে শেষ ধাপটি হলো রজস্বলা, গর্ভধারণ, রজনিবৃত্তি, যৌন সঙ্গমতা। সঠিক উত্তরটি হবে প্রজনন চক্রের 5টি ধাপের মধ্যে শেষ ধাপটি হলো রজনিবৃত্তি। চলে আসি পরের প্রশ্নে 59 নম্বর প্রশ্ন রয়েছে, সারা দেশের নিরিখে কোন রাজ্যে গ্রামীণ বসতির সংখ্যা সর্বাধিক? এ পশ্চিমবঙ্গে, বি গুজরাটে, সি উত্তরপ্রদেশে, ডি তামিলনাড়ুতে। সারা দেশের নিরিখে নিম্নের যে রাজ্যে গ্রামীণ বসতির সংখ্যা সর্বাধিক সেটি হলো উত্তরপ্রদেশ। অর্থাৎ সারা দেশের নিরিখে উত্তরপ্রদেশে গ্রামীণ বসতির সংখ্যা সর্বাধিক। সঠিক উত্তর উত্তরপ্রদেশ। 60 নম্বর এখানে প্রশ্ন রয়েছে, অন্তঃস্থ নগরের পার্শ্ববর্তী এলাকাকে চিহ্নিত করতে নিম্নের কোন ব্যক্তি আমল্যান্ড শব্দটি ব্যবহার করেন? এ এলিস, বি ডক্টর হুইটলসি, সি গেডেস এবং ডি মামফোর্ড। সঠিক উত্তর হবে এলিস। অন্তঃস্থ নগরের পার্শ্ববর্তী এলাকাকে চিহ্নিত করতে এলিস আমল্যান্ড শব্দটি ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন 61 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। প্রশ্ন রয়েছে, বর্তমানে ভারতের কত শতাংশ স্নাতক বা তার অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী শিক্ষিত বেকারত্বের অন্তর্ভুক্ত?
বিকল্প রয়েছে এ 10.4% ব্যক্তি, বি 15% ব্যক্তি, সি 19.4% ব্যক্তি এবং ডি 21.5% ব্যক্তি। সঠিক উত্তরটি হবে সি 19.4% ব্যক্তি। বর্তমানে ভারতের 19.4% ব্যক্তি স্নাতক বা তার অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলেও এরা কিন্তু শিক্ষিত বেকারের অন্তর্ভুক্ত, অর্থাৎ তাদের উপযোগী যে কাজ সেই কাজে তারা কিন্তু নিযুক্ত নন। চলে আসি 62 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে ডেমোগ্রাফিক গ্যাপ এ ডি নিম্নের কোন বিষয়কে নির্দেশ করে? এ উন্নত আর্থসামাজিক ব্যবস্থা, বি অনুন্নত আর্থসামাজিক ব্যবস্থা, সি নারী সুরক্ষা ও পুষ্টি বৈষম্য এবং ডি গর্ভবতী নারী ও শিশু পুষ্টি বৈষম্য। সঠিক উত্তরটি হবে উন্নত আর্থসামাজিক ব্যবস্থা। ডেমোগ্রাফিক গ্যাপ এ ডি উন্নত আর্থসামাজিক ব্যবস্থাকে নির্দেশ করে থাকে। 63 নম্বর প্রশ্ন, এটি হচ্ছে হিউম্যান জিওগ্রাফি থেকে শেষ প্রশ্ন। প্রশ্ন রয়েছে পরিব্রাজন সংক্রান্ত এভারেট এস লি এর আকর্ষণ ও বিকর্ষণ তত্ত্বটির বাধাগুলি হলো এ দূরত্ব ও অনতিক্রম্যতা, বি অনতিক্রম্যতা ও স্থানান্তর আইনের শাসন, সি দূরত্ব ও স্থানান্তর আইনের শাসন উপরের সবগুলি। সঠিক উত্তরটি হবে উপরের সবগুলি, অর্থাৎ পরিব্রাজন সংক্রান্ত এভারেট এস লি এর যে আকর্ষণ এবং বিকর্ষণ তত্ত্ব, সেই তত্ত্বটির বাধাগুলি হলো দূরত্ব, অনতিক্রম্যতা ও স্থানান্তর আইনের শাসন। চলে আসি পরের প্রশ্নে। রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে প্রথম প্রশ্ন, বা ভারতের ভূগোল থেকে, ভারতের আঞ্চলিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন। প্রশ্ন রয়েছে কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর কল্পিত হয়েছে? বিকল্প রয়েছে এ 5টি, বি 6টি, সি 7টি, ডি 8টি। কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর কল্পিত হয়েছে। সঠিক উত্তর হবে 8টি। 65 নম্বর প্রশ্ন, রিজনাল জিওগ্রাফির দ্বিতীয় প্রশ্ন। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কখন দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে? বিকল্প রয়েছে এ 2019 সালের 5ই আগস্ট, বি 2019 সালের 31শে অক্টোবর, সি 2019 সালের 31শে আগস্ট এবং ডি 2020 সালের 5ই অক্টোবর। সঠিক উত্তর হবে 2019 সালের 31শে আগস্ট জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে। এখানে যে সমস্ত বিকল্পগুলি দেওয়া রয়েছে এবং প্রায় প্রতিটি প্রশ্নে যে সমস্ত বিকল্পগুলি দেওয়া রয়েছে তার একটি তো সরাসরি সঠিক হচ্ছে, কিন্তু বাকি যে 3টি বিকল্প রয়েছে সেগুলো কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখানেও অনুরূপভাবে 2019 সালের 5ই আগস্ট, 2019 সালের 31শে আগস্ট এবং 2020 সালের 5ই অক্টোবর কিছু না কিছু ঘটনা কিন্তু ঘটেছে, তাই এই তথ্যগুলি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। চলে আসি পরবর্তী প্রশ্ন, 66 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে নিম্নের কোনটি অবস্থানিকভাবে পৃথক? এ লিউপারগল পর্বতশৃঙ্গ, বি ধৌলাগিরি, সি মাকালু পর্বতশৃঙ্গ এবং ডি কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তরটি হবে লিউপারগল পর্বতশৃঙ্গ এখানে অবস্থানিকগতভাবে পৃথক। চলে আস পরবর্তী প্রশ্ন, 67 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে হিমালয়ের নদীবিন্যাসতন্ত্র এর নদীগুলি প্রকৃতিগতভাবে এ অনুগামী নদী, বি অগ্রবর্তী নদী, সি পুনর্ভবা নদী এবং ডি পূর্ববর্তী নদী। সঠিক উত্তর হবে পূর্ববর্তী নদী। হিমালয়ের নদীবিন্যাসতন্ত্রের নদীগুলি প্রকৃতিগতভাবে এক একটি পূর্ববর্তী নদী। চলে আসি পরবর্তী প্রশ্ন, 68 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে ক্লাসিফিকেশন ডের ক্লাইমেট ন্যাচ টেম্পারেচার নেইডারসক্ল্যাগ অ্যান্ড জেরেসলাফ নামক গ্রন্থের লেখক হলেন এ উইলিয়াম থমাস ব্ল্যান্ডফোর্ড, বি গ্লেন থমাস টেওয়ার্থা, সি লরেন্স ডাডলি স্ট্যাম্প এবং ডি ওয়ালদিমার পিটার কোপেন। সঠিক উত্তরটি হবে ওয়ালদিমার পিটার কোপেন। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে 69 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে ভারতের 5টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে তাদের ভৌগোলিক ক্ষেত্রমানের 75% এর অধিক এলাকা জুড়ে বনভূমি বিকশিত হয়েছে। নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চল এর অন্তর্গত? এ গোয়া, বি জম্মু কাশ্মীর, সি দাদরা নগর হাভেলি ও দমন-দিউ এবং ডি লক্ষদ্বীপ। সঠিক উত্তরটি হবে লক্ষদ্বীপ। ভারতের যে 5টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল তাদের ভৌগোলিক ক্ষেত্রমানের 75% এর অধিক এলাকা জুড়ে বনভূমি বিকশিত হয়েছে, সেই 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি অন্যতম হল লক্ষদ্বীপ। লক্ষদ্বীপে তার ভৌগোলিক ক্ষেত্রমানের 75% অধিক এলাকা জুড়ে বনভূমি বিকশিত হয়েছে। এটি 2022 সালের সাম্প্রতিক যে তথ্য, সেই সাম্প্রতিক তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নটি তৈরি করা হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 70 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে ভারতের প্রথম সরকারি তৈল পরিশোধন কেন্দ্রটি হল এ গুয়াহাটি পরিশোধন কেন্দ্র, বি ডিগবই পরিশোধন কেন্দ্র, সি মুম্বাই পরিশোধন কেন্দ্র এবং ডি
কয়ালি পরিশোধন কেন্দ্র। সঠিক উত্তরটি হবে গুয়াহাটি পরিশোধন কেন্দ্র। ভারতের প্রথম সরকারি তৈল পরিশোধন কেন্দ্রটি হলো গুয়াহাটি পরিশোধন কেন্দ্র। চলে আসি 71 নম্বর প্রশ্নে। এখানে প্রশ্ন রয়েছে, কর্ণাটকের বিজয়নগর স্টিল প্ল্যান্ট নিম্নের কোন গোষ্ঠীর? এ টাটা গোষ্ঠীর, বি শাকাম্বরী গোষ্ঠীর, সি জিন্দাল গোষ্ঠীর এবং ডি এটি একটি সরকারি উদ্যোগ। সঠিক উত্তরটি হবে জিন্দাল গোষ্ঠীর। কর্ণাটকের বিজয়নগর স্টিল প্ল্যান্টটি হলো জিন্দাল গোষ্ঠীর একটি স্টিল প্ল্যান্ট। চলে আসি পরবর্তী প্রশ্ন, 72 নম্বর প্রশ্ন। এটি রিজিওনাল জিওগ্রাফি থেকে শেষ প্রশ্ন। এরপর আরম্ভ হবে ওশেনোগ্রাফি থেকে পরবর্তী 9টি প্রশ্ন। প্রশ্ন রয়েছে, ভারতের সর্বপ্রথম বা প্রাচীনতম পেট্রোরাসায়নিক শিল্পটি কোথায় স্থাপিত হয়? এটি কিন্তু অসফল হিসাবে দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ অসফল পেট্রোরাসায়নিক শিল্পটি প্রাচীনতম। বিকল্প রয়েছে এ গুজরাটের কয়ালিতে, বি মহারাষ্ট্রের টম্বেতে, সি পশ্চিমবঙ্গের ইসলাতে এবং ডি পশ্চিমবঙ্গের হুগলিতে। সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গের ইসলাতে। ভারতের সর্বপ্রথম বা প্রাচীনতম অসফল পেট্রোরাসায়নিক শিল্পটি স্থাপিত হয় পশ্চিমবঙ্গের রিসেলাতে। পরবর্তী সময়ে এটি কিন্তু অচিরেই বন্ধ হয়ে যায়। চলে আসি 73 নম্বর প্রশ্নে। এটি ওশেনোগ্রাফি থেকে প্রথম প্রশ্ন। পরবর্তী 9টি প্রশ্ন হবে ওশেনোগ্রাফি থেকে, তারপর আরম্ভ হবে কার্টোগ্রাফি থেকে পরবর্তী বা শেষ 9টি প্রশ্ন। প্রশ্ন রয়েছে, ট্রেঞ্চ শব্দটি প্রথম ব্যবহার করেন নিম্নের কোন ব্যক্তি? এ হ্যারি হেস, বি জেমস জনস্টন, সি জেমস ক্যামেরুন এবং ডি আলেকজান্ডার বেহেম। সঠিক উত্তরটি হবে জেমস জনস্টন। ট্রেঞ্চ শব্দটি প্রথম ব্যবহার করেন জেমস জনস্টন। চলে আসি পরবর্তী প্রশ্ন, 74 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, মার্কিন সমুদ্র বিজ্ঞানী জনসন প্রশান্ত মহাসাগরকে কয়টি উপ অঞ্চলে বিভক্ত করেছেন? বিকল্প রয়েছে এ 2টি, বি 3টি, সি 4টি এবং ডি 5টি। সঠিক যে উত্তর সেটি হবে 4টি। মার্কিন সমুদ্র বিজ্ঞানী জনসন প্রশান্ত মহাসাগরকে 4টি উপ অঞ্চলে বিভক্ত করেছেন। চলে আসি 75 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, ভারত মহাসাগরের গড় গভীরতা হল এ প্রায় 2000 মিটার, প্রায় 3000 মিটার, সি প্রায় 4000 মিটার এবং ডি প্রায় 6000 মিটার। সঠিক উত্তর হবে প্রায় 4000 মিটার। ভারত মহাসাগরের গড় গভীরতা হল প্রায় 4000 মিটার। 76 নম্বর প্রশ্ন রয়েছে, বেরিং প্রণালী নিম্নের কোন স্রোতের সাথে সম্পর্কিত? এ কুরেশীয় স্রোত, বি উত্তর প্রশান্ত অনুবাহ, সি এলুসিয়ান স্রোত এবং ডি ওয়েসীয় স্রোত। সঠিক উত্তরটি হবে ওয়েসীয় স্রোত। বেরিং প্রণালী ওয়েসীয় স্রোতের সাথে সম্পর্কিত। চলে আসি 77 নম্বর প্রশ্নে। এখানে প্রশ্ন রয়েছে, নিউজিল্যান্ডের চতুষ্পার্শ্ব দিয়ে প্রবাহিত একটি স্রোত হলো এ পূর্ব অস্ট্রেলিয়া স্রোত, বি পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, সি পূর্ব নিউজিল্যান্ড স্রোত এবং ডি উত্তর অস্ট্রেলিয়া স্রোত। সঠিক উত্তরটি হবে পূর্ব অস্ট্রেলিয়া স্রোত। নিউজিল্যান্ডের চতুষ্পার্শ্ব দিয়ে প্রবাহিত যে স্রোতটি তার নাম হলো পূর্ব অস্ট্রেলিয়া স্রোত। আসি 78 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, ক্যানারি স্রোত উৎপন্ন হয়েছে এ আফ্রিকার মরক্কোর নিকট মদেরিয়ার উত্তর থেকে, আফ্রিকার মরক্কোর নিকট মদেরিয়ার দক্ষিণ থেকে, আফ্রিকার সেনেগালের নিকট কেপ ভার্দের উত্তর থেকে এবং ডি আফ্রিকার সেনেগালের নিকট কেপ ভার্দের দক্ষিণ থেকে। সঠিক উত্তরটি হবে আফ্রিকার মরক্কোর নিকট মদেরিয়ার উত্তর থেকে। ক্যানারি স্রোতটি উৎপন্ন হয়েছে আফ্রিকার মরক্কোর নিকট মদেরিয়ার উত্তর থেকে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 79 নম্বর প্রশ্ন। মহিষোপান অঞ্চলে রেডিওলেরিয়া, স্পঞ্জ প্রভৃতি জীবের দেহাবশেষ সঞ্চিত হলে তাকে বলা হয় এ চুন জাতীয় কাদা, বি বালুকা জাতীয় প্রাণীর দেহাবশেষ, সি বালুকা জাতীয় উদ্ভিদের দেহাবশেষ এবং ডি কোনোটিও নয়। সঠিক উত্তরটি হবে বালুকা জাতীয় প্রাণীর দেহাবশেষ। মহিষোপান অঞ্চলে রেডিওলেরিয়া, স্পঞ্জ প্রভৃতি জীবদেহের দেহাবশেষ সঞ্চিত হয়ে যে কাদা গঠিত হয় তাকে বলা হয় বালুকা জাতীয় প্রাণীর দেহাবশেষ। চলে আসি 80 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, সমুদ্র সম্পর্কে তাদের প্রকৃতি, ব্যবহারযোগ্যতা এবং উৎসের বিচারে কয় ভাগে বিভক্ত করা যায়? সমুদ্র সম্পদকে তাদের প্রকৃতি এবং ব্যবহারযোগ্যতা এবং উৎসের বিচারে কয়টি ভাগে বিভক্ত করা যায়? বিকল্প রয়েছে এ 2 ভাগে, বি 3 ভাগে, সি 4 ভাগে এবং ডি 5 ভাগে। সঠিক উত্তরটি হবে বি 3 ভাগে। সমুদ্র সম্পদকে তাদের প্রকৃতি এবং ব্যবহারযোগ্যতা ও উৎসের বিচারে 3 ভাগে বিভক্ত করা যায়। পরবর্তী প্রশ্ন, 81 নম্বর প্রশ্ন। এটি ওশেনোগ্রাফি থেকে শেষ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ 9টি প্রশ্ন আমরা আলোচনা করব কার্টোগ্রাফি থেকে। প্রশ্ন রয়েছে, সাড়াসাড়ি বান সংঘটিত হয় নিম্নের যে নদীতে? এ নর্মদা নদীতে, বি ভাগীরথী হুগলি নদীতে,
সি গোদাবরী নদীতে এবং ডি কৃষ্ণা নদীতে। সঠিক উত্তরটি হবে ভাগীরথী হুগলি নদীতে। সাড়াসাড়ি বান সংঘটিত হয় ভাগীরথী হুগলি নদীতে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 82 নম্বর প্রশ্ন। এটি কার্টোগ্রাফি থেকে প্রথম প্রশ্ন। প্রশ্ন রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে মানচিত্র ছোট বা বড় করা যায়? এ প্লেনিমিটার, বি ব্যারোমিটার, সি এইডোগ্রাফ এবং ডি এরগোগ্রাফ। সঠিক উত্তরটি হবে এইডোগ্রাফ। এইডোগ্রাফ যন্ত্রের সাহায্যে মানচিত্র ছোট বা বড় করা যায়। 83 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্ন রয়েছে, ট্রানজিট থিওডোলাইটে ব্যবহার করা হয় একক ভার্নিয়ার স্কেল, দ্বি ভার্নিয়ার স্কেল, বর্ধিত ভার্নিয়ার স্কেল এবং সবগুলি। সঠিক উত্তরটি হবে দ্বি ভার্নিয়ার স্কেল। ট্রানজিট থিওডোলাইটে ব্যবহার করা হয় দ্বি ভার্নিয়ার স্কেল। 84 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, জনসংখ্যা বিন্যাসের পরিসংখ্যান উপস্থাপনের পদ্ধতি হিসাবে প্রথম কে ডট পদ্ধতি প্রবর্তন করেন? বিকল্প রয়েছে, এ উইলার্ড গিবস, বি মার্টিন ফস্টার, সি আরমন্ড মন্টিজন এবং ডি কেউ নন। সঠিক উত্তরটি হবে আরমন্ড মন্টিজন। জনসংখ্যা বিন্যাসের পরিসংখ্যান উপস্থাপনের পদ্ধতি হিসাবে প্রথম ডট পদ্ধতি প্রবর্তন করেন আরমন্ড মন্টিজন। চলে আসি 85 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, নিম্নের কোথায় প্রথম ল্যান্ড রেজিস্ট্রি সিস্টেম স্থাপিত হয়? বিকল্প রয়েছে, এ কানাডায়, বি অস্ট্রেলিয়ায়, সি নেদারল্যান্ডে, ডি ডেনমার্কে। সঠিক উত্তরটি হবে ডেনমার্কে। ল্যান্ড রেজিস্ট্রি সিস্টেম প্রথম স্থাপিত হয় ডেনমার্কে। 86 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, কতগুলি মানচিত্র সিট নিয়ে আধুনিক সম্পূর্ণ আন্তর্জাতিক মানচিত্র অঙ্কন করা হয়েছে? বিকল্প রয়েছে, 1111টি, বি 2222টি, সি 3333টি এবং ডি 4444টি। সঠিক উত্তরটি হবে 2222টি। অর্থাৎ আন্তর্জাতিক মানচিত্র অঙ্কনের জন্য 2222টি মানচিত্র সিট নিয়ে আধুনিক যে মানচিত্র তা অঙ্কন করা হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 87 নম্বর প্রশ্ন। একটি বিস্তীর্ণ অঞ্চলের ভূপ্রকৃতি সম্বন্ধে বিশেষ ধারণা প্রদানের জন্য যে পরিলেখ অঙ্কন করা হয় তা হলো: 1. এ বিমিশ্র পরিলেখ, বি অধ্যারোপিত পরিলেখ, সি অভিক্ষিপ্ত পরিলেখ এবং ডি সারিবদ্ধ পরিলেখ। সঠিক উত্তরটি হবে বিমিশ্র পরিলেখ। একটি বিস্তীর্ণ অঞ্চলের ভূপ্রকৃতি সম্বন্ধে বিশেষ ধারণা প্রদানের জন্য যে পরিলেখ অঙ্কন করা হয় তাকে বলা হয় বিমিশ্র পরিলেখ। চলে আসি 88 নম্বর প্রশ্নে। জন বার্থোলোমিউ নিম্নের কোন অভিক্ষেপের সঙ্গে যুক্ত? এ নমনিক প্রজেকশন, বি পলিকনিক প্রজেকশন, সি নর্ডিক প্রজেকশন এবং ডি পলিহেড্রিক প্রজেকশন। সঠিক উত্তরটি হবে নর্ডিক প্রজেকশন। জন বার্থোলোমিউ নর্ডিক প্রজেকশন সাথে যুক্ত। 89 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, যেসব রাশি তথ্য পরিমাপের সংখ্যাগত মান দ্বারা প্রকাশ করা হয় তাদের বলা হয়। যে সমস্ত রাশি তথ্য তাদের পরিমাপের সংখ্যাগত মান দ্বারা প্রকাশ করা হয় তাদের বলা হয়: এ শ্রেণীহীন উপাত্ত, বি পরিসংখ্যান, সি অস্থিতিমাপক উপাত্ত এবং ডি স্থিতিমাপক উপাত্ত। সঠিক উত্তরটি হবে ডি স্থিতিমাপক উপাত্ত। যে সমস্ত রাশি তথ্য পরিমাপের সংখ্যাগত মান দ্বারা প্রকাশ করা হয় তাদের বলা হয় স্থিতিমাপক উপাত্ত। চলে আসি 90 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, ভারতের উপগ্রহ চিত্রে ছদ্ম রং হিসাবে পাকা ধান জমি দেখাতে নিম্নের কোন রং ব্যবহার করা হয়? এ গাঢ় লাল, বি আকাশী, সি কালচে লাল এবং ডি সবুজাভ নীল। সঠিক উত্তরটি হবে কালচে লাল। ভারতের উপগ্রহ চিত্রে ছদ্ম রং হিসাবে পাকা ধান জমি দেখাতে নিম্নের কালচে লাল রংটি ব্যবহার করা হয়। বন্ধুরা, এই ছিল আমাদের এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট যে সিরিজ, সেই সিরিজের 9 নম্বর সেটের 90টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলি ভালো লেগে থাকলে বা আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং ভালো যে লেগেছে তা বোঝানোর জন্য অবশ্যই আলোচনাটিকে লাইক করুন। আর আপনি যদি নতুন আমাদের চ্যানেলে এসে থাকেন বা প্রথম আমাদের চ্যানেলটি থেকে আলোচনাগুলি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।